শুরু করছি শালুক ফুলের লাজ নাই পর্ব ৩৬ অর্থাৎ শেষ পর্ব। লিখেছে রাজিয়া রহমান। এই বাক্সটার উপরে এই কাঠের পাটাতন হালকা চাপ দিলেই খুলে যাবে। নিচে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার রেখে যাচ্ছি। গ্রহণ করো, যদি আমাকে ক্ষমা করে থাকো। যদি না গ্রহণ করো তবে জানবো আমাকে মা বলে মানতে পারছো না, আর হয়তো শেষ দেখা হবে না। সেলিম সাহেবকে বলে দিও এই অভাগিনী তাকে মন থেকেই ভালোবেসেছিল কোনো একদিন। ভালো থেকো সবাইকে নিয়ে। উপরে পাটাতন খুলে ধরবো, ভেতরে একটা খাম পেল। খামের ভেতরে একটা চেক বই, একটা ইস্যু করা চেকের পাতা আর এক টুকরো কাগজ পেল। 50 লক্ষ টাকার একটা চেক। কাগজে লেখা, এই টাকার মালিক ধ্রুব। আমার নামে কেনা জমি বিক্রির এই টাকার মালিক আমার একমাত্র ছেলে ধ্রুব। ধ্রুব ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সবার দিকে। তারপর চিৎকার করে কেঁদে বলল, এই সব কিছু তোমরা নিয়ে যাও, আমার মাকে এনে দাও। আর একটা বার আমি একটু মন ভরে মা বলে ডাকি। আমার এখনও মা বলে ডাকার তৃষ্ণা মেটেনি। আমার মা কই? কেন বারবার আমাকে এভাবে ফাঁকি দিয়ে যায় আমার মা? আমি একবার তাকে হারিয়ে নিজেকে সামলে নিতে পেরেছি, এখন আবারও তাকে পেয়ে আজীবনের জন্য হারালাম। আর কিসের বিনিময়ে তাকে পাবো? সেলিম সাহেবের 2 পা জড়িয়ে ধরে বলল, আমার মাকে এনে দাও বাবা, একটাবারের জন্য এনে দাও। আমি আর একটাবার তাকে মা বলতে চাই, আমার আর কিছু চাই না, একবার মা ডাকতে চাই। শালুক তাকিয়ে দেখতে লাগলো ইস্পাত দিয়ে গড়া একটা মানুষের হৃদয় ক্ষতবিক্ষত। পাষাণের হৃদয় মায়ের জন্য কত লুকানো ভালোবাসা। শত আঘাতে নাকাদা মানুষটা দু চোখে কত জল। গ্রামে 1 সপ্তাহ রয়ে গেল ধ্রুবতে, অথচ শহরে ফিরে যাবার মতো তাড়া নেই যেন। এরকম মনে হচ্ছে ধ্রুব নিজের চাকরি, শালুকের পড়ালেখা সব কিছু মাথা থেকে বের হয়ে গেছে। ধ্রুব দিন কাটে বাড়ির পিছনে শেওলা ধরা পুকুর ঘাটে বসে। পুকুরের পানি থেকে তাকিয়ে আনমনে কী ভেবে যায় ধ্রুব কে জানে তা। ভীষণ জ্বালা পড়া অনুভব হয় ধ্রুবর। জীবনের সব হিসেব যেন মিলতে মিলতেও মিলল না। জটিল লাগে এই জীবন। কখনো কি ধ্রুব ভেবেছিল এভাবে মাকে হারিয়ে ফেলবে? ভাগ্যে যদি হারিয়ে ফেলাই ছিল, তবে কেন মায়ের সাথে শেষবার দেখা হলো? দেখা না হলেও তো কষ্ট একটু কম হতো তাহলে। পেয়ে হারানোর সে কি যন্ত্রণা, এতদিন কেন বুঝতে পারিনি ধ্রুব? ধ্রুবর পাশে এসে জহির বসলো। একটা মাটি ঢেলা কুড়িয়ে নিয়ে পানিতে ছুঁড়ে মারল জহির। তারপর আপন মনে বলতে লাগলো, বাবা যখন মারা যায় আমি তো তখন ছোট ছিলাম। এজন্য সবসময় মনে হয় বাবার আদর কিছুই পাইনি যেন। বাবা যদি আজও বেঁচে থাকতেন তাহলে হয়তো আমি বুঝতাম না তোর ব্যাপারটা। কিন্তু কিছু করার নেই ধ্রুব, প্রকৃতির এই নিয়মকে আমাদের মেনে নিতে হবে। কিছুতেই এই নিয়মকে অস্বীকার করা যায় না। এখন জীবন থেকে কেউ হারিয়ে গেছে ভেবে যদি জীবনকে এখানে থামিয়ে রাখি আমরা, তবে আমরা নিজেরাও হারিয়ে যাব অল্প সময়ের মধ্যে। এখন যেই সময় তুই পার করছিস, তোর কাছে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা মনে হতে পারে সবচেয়ে সুন্দর সমাধান। কিন্তু একটা সমস্যা তখনও রয়েছে ধ্রুব। তোকে ঘিরে আবার যারা বেঁচে আছে তাদেরও এই অনুভূতি হতে পারে। বাবা মারা যাওয়ার পর আমার সবচেয়ে ইচ্ছে করতো আত্মহত্যা করতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যেত মা আছে, বোন আছে, ভাই আছে। ধ্রুব বসা থেকে উঠে দাঁড়িয়ে জহিরের দিকে তাকিয়ে বলল, তোর কাছে আমি কৃতজ্ঞ থাকবো জহির ভাই। জহির মুচকি হাসলো। ধ্রুব বাড়িতে গিয়ে বড় চাচিকে বলল, খিদে পেয়েছে চাচি? আদিবা বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। ছুটে গেলেন রান্নাঘরে। 1 সপ্তাহ ধরে ধ্রুব কেমন আগের মতো চুপচাপ উদাসীন হয়ে যাচ্ছিল, লক্ষ্য করছিল সবাই। সবার মনে ভয় ছিল আবারও বুঝি ধ্রুব সবার সাথে অভিমান করে দূরে চলে যাবে। কিন্তু আজ যেন মনে হচ্ছে চাঁদের মুখ থেকে মেঘ সরে গেছে। খেতে বসে ধ্রুব উঠে গেল। শালুক রুমেই বসেছিল, একটা বই সামনে নিয়ে তাকিয়ে আছে বইয়ের দিকে, কিন্তু মন নেই বইতে। কী ভাবছে যেন শালুক। ধ্রুবর মন খারাপ দেখে শালুকের নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে। নিজেও ঘাবড়ে গেছে শালুক এরকম ভেঙে পড়তে দেখে ধ্রুবকে। ধ্রুবর মন খারাপ থেকে ভয়ে শালুকও ধ্রুবকে খুব একটা ঘাটালো না। রুমের দরজা বন্ধ করে ধ্রুব শালুককে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারপর আস্তে করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক। আমরা আর শহরে যাব না, গ্রামেই থাকবো, বাড়িতে থাকবো। তুমি কি রাজি হবে আমার এই সিদ্ধান্তে? শালুক কেঁদে ফেলল। ধ্রুব গলা জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হব তাহলে। বাড়িতে সবাইকে ছেড়ে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে। ধ্রুব বলল, চলো খেতে যাই, আমার খিদে পেয়েছে। শালুককে সাথে নিয়ে ধ্রুব খাবার খেলো। তারপর বাবার রুমে গেল। সেলিম সাহেব ব্যবসার হিসাব করছেন। ধ্রুব গিয়ে বাবার পাশে বসে বলল, বাবা আমি ব্যবসা করতে চাই। অবাক হয়ে ছেলের দিকে তাকালেন সেলিম সাহেব। তারপর বললেন, তো চাকরি? ধ্রুব হেসে বলল, চাকরি আমার দ্বারা হবে না বাবা, ব্যবসা মনে হয় রক্তের সাথে মিশে গেছে আমাদের। আপনারা সবাই ব্যবসা করছেন, আবু আপনাদের পথ অনুসরণ করতে চাই। আরেকটা কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি থেকে আর যাব না, এখানেই থাকবো। সেলিম সাহেব এবার হতবাক হয়ে গেলেন। ধ্রুব এগিয়ে গিয়ে বাবার গা ঘেঁষে বসলো। বাবার কাঁধে মাথা রেখে বলল, মাকে তো হারিয়ে ফেলেছি বাবা, আমার ভীষণ ভয় হচ্ছে এভাবে হঠাৎ করে যদি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি, তাহলে যে বাবা আমার আফসোসের সীমা থাকবে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতেই থাকবো। প্রাণ ভরে তোমাকে বাবা বলে ডাকবো, তোমার ছায়া হয়ে থাকবো, যাতে তোমার যে কোনো প্রয়োজনে হাজির হয়ে যেতে পারি। আবার যাতে আমার বুকে হাহাকার না জন্মে যে বাবাকেও মন ভরে ডাকতে পারিনি। আমাদের যৌথ পরিবারের রেওয়াজ সেটা, শহর থেকে আমি ভাঙবো কী করে? সেলিম সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বুকের ভেতরে একটা প্রশান্তির অনুভূতি হচ্ছে তার। এই তো সেই ছেলে যে কিনা তার মুখোমুখি হতো না দীর্ঘ সময় ধরে। এই তো সেই ছেলে যে কিনা এক টেবিলে বসে তার সাথে খেত না পর্যন্ত। এই তো সেই ছেলে যে তার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনও মনে করতো না। অথচ আজ সেই ছেলেই কিনা তার কাছে থাকতে চাইছে, শুধুমাত্র মন ভরে তাকে ডাকার জন্য। পিতা হওয়া বুঝি সার্থক হলো তার এতদিনে।
এরপর মরে গেল, আর কোনো আফসোস থাকবে না। এর অনেক দিন পর একটা ঘটনা ঘটে গেল। জহির একটা মেয়ে নিয়ে বাসায় হাজির। ধ্রুব তখন নিজের রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাড়িতে সেদিন প্রায় উৎসব আমেজ। আফিফার বাবু হবে, 7 মাস উপলক্ষে বেবি শাওয়ার অনুষ্ঠান হচ্ছে আজ বিকেলে। আকাশি রঙে একটা সুতি শাড়ি পরনে মেয়েটা গুটি গুটি পায়ে গিয়ে সবাইকে সালাম করতে লাগলো। লিলি বেগম ছুটে এলেন বাইরে, এসেই বউকে জড়িয়ে ধরলেন বুকে। মাথার ঘোমটাটা খানিকটা সরিয়ে বললেন, আল্লাহ আমার ঘরে আরেকটা চাঁদ দিয়েছে বুঝি। শালক কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ছিপছিপে গরনে শ্যামলা মিষ্টি চেহারা শাড়ি পরা একটা মেয়েকে দেখে শালক বুঝতে পারল না ঘটনা কি ঘটেছে। আদিবা বেগম মিষ্টি নিয়ে শালককে খাইয়ে দিতে দিতে বলল, আমাদের জহিরের বউ রে শালুক, তোর ভাবি, যা ভাবির সাথে পরিচিত হয়ে নে। শালকের মাথার উপর দিয়ে গেল সবটা। জহির ভাই এভাবে বিয়ে করেছে, কিন্তু কেন? নাস্তা টেবিলে বসে ফরিদা বেগম ডাল আর শুটকি ভর্তা দিয়ে শালককে ভাত মাখিয়ে খাইয়ে দিতে দিতে বললেন, ওর নাম রুমা, বুঝলি? মেয়ের মা নেই, সৎ মা ঘরে, খুবই মিষ্টি একটা মেয়ে। জহিরের ক্লাসমেট ছিল, ভালো বন্ধুত্ব ছিল জহিরের সাথে। শুনবি, আমাদের এই লাজুক জহির একটু আধটু মনে হয় পছন্দ করতো ওরে। সৎ মা মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্ত হতে চেয়েছিল। এক মাঝবয়সী লোকের সাথে বিয়ে ঠিকঠাক। লোকটার আগের স্ত্রী মারা গেছেন, সেই ঘরে 3টে ছেলে মেয়ে আছে। বড় ছেলে নাকি এবার ক্লাস 10-এ পড়ে। পরশু রাতে জহির বড় আপাকে কল দিয়ে বললেন, মা, আমি যদি একটা মাহারা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, তুমি কি তাকে মেনে নেবে? তোর পুপু তো শুনে আকাশ থেকে পড়লো যেন। যে ছেলে কারো দিকে তাকে কথা বলতেও লজ্জা পায়, সে নিজে মুখে নিজের বিয়ের কথা বলছে। ছুটে এসে আমাদের বলল তোর ফুপু। আমরা 3 মিলে বললাম, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। একটা মাহারা মেয়ে আর কিছু না পেলে অন্তত তোর ফুপুর মতো একজন মা পাবে তো। তোর পুপুরও সে কি আনন্দ। আমরা 3 সম্মতি দিলাম, ব্যাস আর কি লাগে। আজ সকালে ছেলে আর বউ হাজির। হাসনা বেগম তাড়াতাড়ি নাস্তা নিয়ে ছুটছেন নতুন বউর জন্য। ফরিদাকে টেবিলের পাশে দাঁড়িয়ে শালুককে ভাত খাওয়াতে দেখে কপট রাগ দেখিয়ে বললেন, নিজের ছেলের বউয়ের আর কত যত্ন নিবি? বাড়িতে এখন নতুন আরেকটা বউ এসেছে, তার দিকেও তো খেয়ালতে হবে। আর নাস্তা পানি আয়োজন করবে কে? শালুক ভেঙচি দিয়ে বলল, যাচ্ছি আমি, আমার খাওয়া শেষ। দুটো বাইরে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে বাইকের। শালুক ব্যাগ কাঁধে নিয়ে ছুটে বের হয়ে গেল। জীবন ভীষণ সুন্দর মনে হচ্ছে শালুকের। নিজের পড়ালেখার পাশাপাশি দিবাকেও পড়া দেখিয়ে দেয় শালুক। ছুটির দিনে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে যায় ঘুরতে। সন্ধ্যাবেলা সবাই মিলে জমজমাট আড্ডা দেয়। রুমা চমৎকার সংসারী মেয়ে। শালুক নিজেও রুমার থেকে টুকটাক কাজ করা শেখে। এর মধ্যে শাপলার বিয়ে ঠিক হয় পলকের সাথে। আফিফার ছেলের ততদিনে প্রায় 6 মাস বয়স হয়ে গেছে। সময় পেলেই সজীব আফিফাকে নিয়ে বেড়াতে চলে আসে। সজীবের আজকাল ভীষণ ভালো লাগে এই পরিবারকে। নিজের মা বাবা না থাকে এই বাড়িতে আসলে সবাই যেন হয় নিজের বাবা মা যেন। এরা সবাই ভীষণ আপন করে কথা বলে সজীবের সাথে। সব কিছু ঠিকঠাক মতো যখন চলছিল, ঠিক তখনই আদনান জানালো শাপলার বিয়েতে যোগ দিতে 2 মাসের ছুটি নিয়ে এসে দেশে আসছে। আদনানের দেশে আসার খবরটা আনন্দের হলেও সবার জন্য ভীতকরও বটে। এইবার তো ঝামেলা করলো আফিফার বিয়ের সময়। এখন আবার শাপলার বিয়ের সময় কী করে বসে? বিয়ের দিন সকালে আদনান এসে পৌঁছালো। সবার হাসি খুশির মুখে আড়ালে লুকিয়ে থাকা উদ্বেগ আদনানের কাছে গোপন রইল না। হাসলো আদনান সবার এই ভয় দেখে। বিয়েটা হয়ে গেল মহা ধুমধামে। সবাই চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। শালক দরকার ছাড়া নিজের রুম থেকে বের হচ্ছে না। ধ্রুব যদিও এসব নিয়ে ভাবছে না, সে বারবার শালককে ভরসা দিয়ে যাচ্ছে কিছু হবে না। আদনানের ছুটি আর 1 মাস। এমন সময় আদনানের তারা সিদ্ধান্ত নিলেন, এভাবে আর চলে না। আদনান দেশে এসেছে, অথচ সবাই তার সাথে এমন ব্যবহার করছে যেন এইমাত্র সে খুন করে এসেছে। এই সব কিছুর একটাই সমাধান, আদনানকে বিয়ে করিয়ে দেওয়া। ধ্রুব জয় দুজনে আদনানের ছোট, দুজনে বিয়ে করেছে। অথচ বড় ভাই হয়ে আদনান এখনও বিয়ে করেনি। দাদা হয়ে নাতির এই অবস্থা তার সহ্য হলো না। নিজের 3 ছেলে, ছেলের বউ, মেয়েকে ডেকে নুরুল ইসলাম সাহেব সন্ধ্যায় নিজের মতামত জানালেন। সবাই তার মতামত শুনে খুশি হলো। অন্তত যে আতঙ্কে থাকছে সবাই, তা থেকে তো মুক্তি পাবে সবাই। শালুককে এভাবে পালিয়ে বেড়াতে হবে না, সব সময় সবার দুশ্চিন্তা করতে হবে না। রাতে খাবার টেবিলে নুরুল ইসলাম সাহেব আদনানকে বললেন, আদনান, তোর দাদি তো ভাই তোর বউকে দেখার জন্য উতলা হয়ে আছে। এখন তুই যদি বলিস তবে আমরা তোর জন্য মেয়ে দেখি। বিয়েটা করে না হয় আবার বিদেশে যাবি। আদনান চুপচাপ করে খেয়ে থেকে বলল, বেশ তো, আমার আপত্তি নেই। আমি জানি আপনারা সবাই আমাকে নিয়ে ভয় আছেন। আমি যতই বলি না কেন, আমার পক্ষ থেকে শালুক ধ্রুব কারো কোনো ক্ষতি হবে না, তাও কেউ বিশ্বাস করবে না। আমি অনেকটা মিথ্যাবাদী রাখালের মতো হয়ে গেছি। সবার মুখে যে দুশ্চিন্তার ছাপ দেখতে পাই, তাতে আমার নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করে মাঝে মাঝে। তবে আমার একটা অনুরোধ রইল দাদা, আমার জন্য যদি কোনো মেয়ে দেখেন তবে কোনো ডিভোর্সি অথবা বিধবা মেয়ে দেখবেন। আমি নিজে কোনো চরিত্রবান পুরুষ ছিলাম না। সৌদি গিয়ে আমি নিজেকে নিজে পরিবর্তন করে নিতে চেয়েছি। জানি না কতটুকু পেরেছি। 2 বার ওমরাও হজ করেছি। আল্লাহর কাছে নিজের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চেয়েছি। আজও আমি অনুতপ্ত। আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তবেই আমি ক্ষমা পাবো। আমার এসব অতীতের কথা শুনে কোনো অভিজ্ঞতা মেয়ে রাজি হবে না। পরের সপ্তাহে মেয়ে দেখা ফাইনাল হলো। আদনানকে আলাদাভাবে পাত্রীর সাথে কথা বলতে দেওয়া হলো। 24-25 বছরই একটা মেয়ে বসে আছে আদনানের সামনে। আদনান গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো,
আপনার নাম কি? মেয়েটা কাপা গলায় বলল, সাইমা আক্তার। আদনান জিজ্ঞাসা করলো, আপনার কি আমাকে কিছু বলার আছে? এই বিয়েতে আপনার কোনো আপত্তি বা জোর করে আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে এরকম কিছু হলে আমাকে জানাতে পারেন। সাইমা মুচকি হেসে বলল, এরকম কোনো ব্যাপারই নেই। আদনান এক গ্লাস পানি খেয়ে বলল, আমার কিছু কথা আছে, দয়া করে শুনবেন, তারপর আপনার যা সিদ্ধান্ত নেওয়া নেবেন। সাইমা উৎসুক দৃষ্টে তাকালো আদনানের দিকে। ফর্সা কিছুটা স্বাস্থ্যবান লোকটার দিকে এই প্রথমে সরাসরি তাকালো সাইমা। আদনান নিচের দিকে তাকিয়ে বলল, কয়েক বছর আগে আমি আমেরিকায় ছিলাম। তখন আমার কাজিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনেও চলে যাই। যাই হোক, আমি তখন ভীষণ স্বার্থপর স্বভাবের মানুষ ছিলাম। নিজের স্বার্থের জন্য নিজের কয়েকজন আপন মানুষের ক্ষতিও করেছি। পরবর্তীতে বুঝতে পারি আমি আসলে ভীষণ অন্যায় করেছি। এক প্রকার সবার অপছন্দের মানুষ হয়ে গেলাম বাড়িতে। তাই বিদেশ চলে যাই। যাবার আগে যাদের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নেই। চৌদিকে নিজের মধ্যে অনুশোচনা জন্মায়। সব কিছুর জন্য আমার অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি চাই না আমার সাথে বিয়ে হবার পর আপনি এসব জানতে পেরে কষ্ট পান। তাই আগে জানিয়ে দিলাম। এরপর আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। সাইমা অপলক তাকিয়ে থেকে বলল, আমার প্রথমবার যার সাথে বিয়ে হয় তার প্রথম স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে যায় 3টে ছেলে মেয়ে রেখে। আমার বিয়ের 2 বছর পর সেই স্ত্রী আবারও ফিরে আসায় সন্তানের দিকে তাকিয়ে তিনি আমাকে ডিভোর্স দিয়ে তাকে গ্রহণ করেন। আমাদের নিম্নবিত্ত পরিবার, ভাই বোন 5 জন। আমার পরে আমার আরও 2 জন বোন আছে। বাবা মায়ের ঘাড়ে বোঝা হয়ে বসে আছি বলতে পারেন। আমার ডিভোর্স হয়েছে 1.5 বছর হলো। আপনার অতীতের কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। সত্যি, তবে সত্যি আমি ডিভোর্সি। আমার পারিবারিক অবস্থা খারাপ জেনেও আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন বলে আমার আসলেই ভালো লাগছে। আপনাদের পারিবারিক অবস্থার কথা আমাদের গ্রামে সবাই জানে। আপনি চাইলে কোনো ষোড়শী মেয়েকে বিয়ে করতে পারতেন। আপনাদের আর্থিক অবস্থার দিকে তাকে অনেক মেয়েই আপনার এই অতীতের কথা মনে রাখতো না। সেখানে আপনি তবুও নিজের অনুশোচনার জন্য আমার মতো কাউকে বিয়ে করতে চেয়েছেন। আমার কোনো অমত নেই। আমার শুধু একটাই অনুরোধ রইল, অতীতে আপনার যেই থাকুক তখন আমি ছিলাম না, কিন্তু ভবিষ্যতে যখন আমি থাকবো তখন যেন আর কেউ না আসে আপনার জীবনে। আপনি যদি আমার অতীত মেনে নিতে পারেন তবে আমারও আপনার অতীত নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ছোট পরিসরে আয়োজন করে পরের দিন আদনানের বিয়ে হয়ে গেল। বহুদিন পর আজ আবার বাড়ির সবাই নিশ্চিন্ত মনে হলো। আজ আর শালুক ভয়ে রুমে বসে থাকলো না। ইদানিং শালুকরা 3 জা মিলে ফুড আর এটা সেটা রান্না করে বলে। যে কোনো কাজে 3 মাথা একসাথে দেখা যায়। আদনান সৌদি যাবার পরের মাসেই সবাই সুখবর পেল নতুন অতিথি আগমনের। খবর শুনে নয়না, আফিফা, শাপলা সবাই আবার বাড়ি এলো। ভিডিও কলে আদনান সবার হাসি ভরা মুখ দেখছে, চোখের বাণী মুছছে। সাইমার লাজুক মুখখানা দিকে তাকিয়ে থাকতে থাকতে আদনানের কেমন ঘোর লেগে গেল। ইচ্ছে হলো একছুটে গিয়ে বউটাকে জড়িয়ে ধরে একটা মিষ্টি একটা সংবাদ জানানোর জন্য। রাতে শুয়ে শালুক মুখ ভার করে রাখলো। ধ্রুব কিছুক্ষণ এটা ওটা বলে হাসানোর চেষ্টা করে। যখন তখন ব্যর্থ হলো তখন ঝাপটে ধরে বলল, কি হয়েছে শালুক, বলো না আমাকে। মুখ বাঁকিয়ে শালুক বলল, আদনান ভাই বিয়ে করেছে সেদিন, অথচ এখনই খুশির খবর দিয়ে দিল। আফিফা আপা আর আমাদের বিয়ে একই দিনই হয়েছে। তাদেরও খুশির খবর সবাই জানতে পারলো, অথচ আমি এখনও কাউকে কোনো খুশির খবর জানাতে পারলাম না। আমার কি লজ্জা লাগছে না? ওরা সবাই ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। ধ্রুব হাহা করে হেসে বলল, আমি কি এমনি এমনি বলি যে শালুক ফুলের লাজ নাই? আসলে লাজ নাই, নিজে বাচ্চা হয়ে এখনই নাকি না বাচ্চা চায়। শালুক মুখ বাঁকিয়ে বলল, কিছুদিন পর আমি 18 বছরের হব। ধ্রুব শার্ট খুলতে খুলতে বলল, তারপর না হয় বাচ্চা নিয়ে ভেবো, এখনও ছোট তুমি ভীষণ। শালুক কটমট করে তাকিয়ে বলল, তাই না? তবে রে, খবরদার রাতে কোনোভাবে যদি আমাকে টাচ করার চেষ্টা করেন তবে দেখবেন 18 বছর যখন হব তখনই বাকি সব হবে। শালুক রাগ করে রুম থেকে বের হতে যেতে নিল। ধ্রুব পিছন থেকে জোরে ধরে রুমের বাতি বন্ধ করে দিল। তারপর বদ্ধ ঘরে বাতাসে ভেতরে শালুকের হাসি রিনিঝিনি ভেসে আসতে লাগলো। হয়তো স্বর্গসুখ রচিত হচ্ছে তাদের মধ্যে বদ্ধ ঘরে। তো কেমন লাগলো শালুক ফুলের লাজ নেই গল্পটি? প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের সাথে আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।